দর্শক, আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। শাহাদাত, আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, ওটার মধ্যে এই প্রশ্নটাও আসে যে এখন যদি বন্ধ হয়ে যায়, ধরুন লিগেলি বা আইন করে সবকিছু হয়ে গেল যে না, এটা নেগেটিভ বা এমএলএন কোম্পানি থাকবে না বাংলাদেশে, তখন কি হবে? যে মানি সাপ্লাই বিষয়টা এটার সঙ্গে কিভাবে ইনভলভ হবে? আপনি যদি বলেন যে সরকার এখন বন্ধ করে দেয়, তাহলে একটা জিনিস হবে, যারা এখন ডিরেক্টলি ইনভলভড তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে। কারণ দেখেন 46 লাখ মানুষ, এটাও কিন্তু অসংখ্য রয়েছে, 76 or about 80 লাখ মেম্বার্স। সো এখন থেকে আমার কথা হচ্ছে যে বন্ধ করাটা যৌক্তিক হবে কিনা সেটাও সরকার করতে হবে। তারা যদি অন্যায় করে থাকে তার জন্য কোন ধরনের শাস্তি হওয়া উচিত, অথবা একটা প্রতিষ্ঠান, আমি বলছি একটা প্রতিষ্ঠান করা অনেক কঠিন ব্যাপার, অতএব কোন প্রতিষ্ঠানকে যদি টিকিয়ে রাখতে হয় তার জন্য কোন ধরনের সুনির্দিষ্ট নীতিমালা করে সেটা টিকিয়ে রাখা যায় কিনা, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতে পারে। অথবা ডেস্টিনি, যদি কোঅপারেটিভস এর কথা বলি, যে সকল কোঅপারেটিভস আছে সেই সকল কোঅপারেটিভস গুলার নির্দিষ্ট লিমিট কি পরিমাণ থাকতে পারে, অথবা মনিটরিং এবং ইভালুয়েশনের যদি কোনো ধরনের সিস্টেম করা যায় সেক্ষেত্রে। এটাতে তো আসলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক একটা প্রভাব পড়বে, তাই না? আচ্ছা, সেটা প্রভাব পড়বে, এটা নির্ভর করে যে কোন কোঅপারেটিভস এর ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো কি রকম। যেমন আপনি মনে করেন যে কোনো একটা কোঅপারেটিভস, তারা যদি তাদের অর্থ নিজেদের মেম্বারদের মধ্যে অথবা নিজের কোম্পানি, নিজের কোঅপারেটিভস এর মধ্যে চেক ইস্যু করে উইথড্র করতে পারে, সেই ক্ষেত্রে যে পরিমাণ টাকা, আমি বলবো যে পরিমাণ মানি সাপ্লাই ক্রিয়েট হতে পারত তার চেয়ে বেশি হতো যদি একই পরিমাণ টাকা কোনো ব্যাংকের মাধ্যমে হতো। কারণ হচ্ছে আমি পজিটিভ হতে পারতো এবং আমরা একটা বড় মানি মাল্টিপ্লায়ার পেতে পারতাম সেক্ষেত্রে। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে কিছু মানি সাপ্লাই হচ্ছে, যে পরিমাণ হ্যান্ডস চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই টাকাটা তো আর ব্যাংকে যাচ্ছে না। ব্যাংকে যদি সেটা যেত তাহলে ব্যাংক কি করে, টোটাল ডিপোজিটের একটা অংশ ডিপোজিট হিসেবে রেখে দেয়, যেটা আলটিমেটলি বাকিটা আবার লোন আউট করে। এই হিসাবে মানি মাল্টিপ্লায়ার অনেক বেড়ে যেত এবং মানি সাপ্লাইয়ের পরিমাণ আরো বাড়ত। ওকে, তাহলে যেটা উচিত প্রশাসনের সেটা হচ্ছে খুব দ্রুতই এটার একটা ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতিমালা। আচ্ছা, আমাদের সঙ্গে একটা মেইল আছে, ওনার নাম হচ্ছে মুন, উনি চাঁদপুর থেকে বলেছে। ওনার প্রশ্নটা এরকম যে এই কোম্পানিগুলোকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে কেন, এটা তার ব্যক্তিগত প্রশ্ন। এবং মিনিস্ট্রি অনেকেই ফিতা কেটে এটা ওপেন করে, তারপর যখন একটা ঝামেলা হয় তখন বলে যে এটা উঠিয়ে দেয়া হোক। এবং আপনার ব্যক্তিগতভাবে আপনার মতামত চেয়েছে, আর রুলস দিয়ে এগুলোর প্রবলেম সলভ হবে কি? আমি এর আগেও বলেছি যে কোঅপারেটিভস করার রুল আছে দেশে এবং থাকে। কোঅপারেটিভস কে এনকারেজ করে, কারণ আপনি একা একটা কাজ করতে পারতেছেন না, 10 জন মিলে একটা কাজ করবেন। কোন ধরনের ইনিশিয়েটিভ নিলে সেটার বাস্তবায়ন করা সম্ভব, সেই কারণে কোঅপারেটিভস কে। কিন্তু কোঅপারেটিভ, আমি এর আগেও বলেছি যে কোঅপারেটিভস আইনটি যখন 1982 তে করা হয় তখন এই মাথায় ছিল যে এই ধরনের প্রতিষ্ঠান বড় ধরনের কোনো আর্থিক প্রতিষ্ঠান হবে না, কিন্তু এগুলা যখন বড় ধরনের আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সেই ক্ষেত্রে আইনগুলা যেভাবে করা উচিত সেই ক্ষেত্রে সেইভাবে হচ্ছে না। কিন্তু কোঅপারেটিভস এর নামে তারা রেজিস্ট্রেশন দিচ্ছে, কিন্তু এত বড় প্রতিষ্ঠান যখন হয়ে যাচ্ছে তারপরে যেহেতু কোনো পার্টিকুলার ল নেই, অতএব আর পার্টিকুলার ল করলে সেটা ইমপ্লিমেন্টেশন হবে কিনা সেটা নির্ভর করবে গভর্নমেন্টের ইমপ্লিমেন্টিং এজেন্সির উপর, যে হাউ মাচ ইফেক্টিভ দ্য গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দ্য রুলস। রাইট, যেহেতু পার্টিকুলার কোনো ল নেই তা এক্সটি হচ্ছে, তাই না? আর প্রচলিত ল আছে করতে দেখি অনেক কোঅপারেটিভস কে, প্রচলিত আইনের বাইরেও। যেমন এই বিষয়টা আমি একটু বুঝতে চাচ্ছি, প্রচলিত আইনের বাইরে বলতে ধরেন প্রচলিত আইনের বাইরে বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে এক্সিস্টিং ল আছে সেই ল যদি ইমপ্লিমেন্টেশন না হয়, আমি বলতে চাচ্ছি যে এক্সিস্টিং ল এর বাইরেও, যেমন আপনি যদি আজকের পত্রিকা পড়ে থাকেন যুগান্তর, তাহলে দেখবেন যে আকবর আলী খান এবং ওনারা বলছেন যে আমাদের নির্দিষ্ট আইন করা উচিত এবং প্রচলিত যে আইনগুলা আছে সেগুলার ক্ষেত্রেও অনেক ধরনের ভায়োলেশন হয়। যেমন আপনি বলেন যে ওকে, পাবলিক প্লেসে, আমি কোঅপারেটিভস এর
প্রসঙ্গের বাইরে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন যে পাবলিক প্লেসে স্মোকিং করা যাবে না, দিস ইজ এ ল, এবং গভর্নমেন্ট কথা হচ্ছে এটা কি ইমপ্লিমেন্টেড হচ্ছে এভরিওয়্যার, বাংলাদেশের দিকে যদি তাকান সেই হচ্ছে না, ভায়োলেশন, সো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এটা হচ্ছে গভর্নমেন্ট নিজে ফেইলিউর টু ইমপ্লিমেন্ট দ্য ল। ওকে, সাথে আমাদের সঙ্গে একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আসিফ আহমেদ, জি বলুন। আমি লালমাটিয়া থেকে ফোন করছি। তো আমার স্যারের কাছে আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ডেস্টিনি যেহেতু ব্যাংক না, বাংলাদেশ ব্যাংক কি আদৌ এটা ইন্সপেক্ট করতে পারে কিনা? আর স্যার যেহেতু বললেন যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এই এমএলএম বা কোঅপারেটিভদেরকে কাজ করতে হবে, কিন্তু তারা তো পরে আসলে সমবায় মন্ত্রণালয় বা সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রণের মধ্যে। তো এই জিনিসটা উনি কিভাবে কোরিলেট করেন? আচ্ছা, আসলে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে এটা ব্যাংক কোম্পানি অ্যাক্ট ভায়োলেশন করে কিনা, আর একটা হচ্ছে কোঅপারেটিভ ল ভায়োলেশন করে কিনা। কথা হচ্ছে আমরা যখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি কি এমএলএম নিয়ে কথা বলছি, নেটওয়ার্কিং নিয়ে কথা বলছি, নাকি কোঅপারেটিভস নিয়ে কথা বলছি। আমি যদি কোঅপারেটিভস নিয়ে কথা বলি অবশ্যই সেটা সমবায় আইনের মাধ্যমে পড়বে, এবং সমবায় আইন যদি ব্যাংকিং এর কোন ধরনের কার্যক্রম করে থাকে যেটা সমবায় আইন পরিপন্থী, তাহলে ব্যাংক কোম্পানি অ্যাক্ট ভায়োলেশন হবে, পড়বে। আর আরেকটা প্রশ্ন ছিল না, উনি এটাই প্রশ্ন, এই প্রশ্নটাই করেছে যে ডেস্টিনি তো কোনো ব্যাংক না, তাহলে বাংলাদেশ ব্যাংকের আর যে নন ব্যাংক, আপনি যদি মাল্টিপারপাস কোঅপারেটিভস এর কথা বলেন তাহলে মাল্টিপারপাস কোঅপারেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি একটা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ওকে, ব্যাংক না। কিন্তু কোঅপারেটিভস এর কর্তৃত্ব, কোঅপারেটিভস এর মূল কর্তৃত্বটা কোঅপারেটিভস এর কাছে ওদেরকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি কাজ করতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র ইন্সপেকশন করতে পারে, কিন্তু কোনো বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব নেই। না, সেটাই কিন্তু আমরা বলছি, ওনারা দর্শক হয়তো বুঝতে পারেনি। সেটাই, বাংলাদেশ ব্যাংকের কোনো কর্তৃত্ব নেই। সেই ক্ষেত্রে বললাম যে বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব বাড়ানো যায় কিনা, একটা নির্দিষ্ট সীমার বাইরে যারা করে সেই বিষয়ে সরকারকে। আমাদের সাথে আমাদের কাছে মেইল নাম কিছু দেয়নি, এবং সেই নাম পাঠিয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট এই টাইপের। উনি ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করছে, বলছে যে আসলে মিডিয়া এটার জন্য একটা প্যানিক তৈরি করছে, এবং যারা গ্রাহক আছে তারা একটা প্যানিকের মধ্যে থেকে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কি মনে হয় এই বিষয়টা আসলে কি এই যে স্প্রেড আউট করছে মিডিয়া, যে কথা বলছে, এতে কি প্যানিক তৈরি করছে এবং ওদের জন্য ক্ষতি হচ্ছে? আসলে আমার কাছে এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স নিয়ে অথবা এভিডেন্স নিয়ে কথা বলা যাবে না। আপনি যদি ওদের মেম্বারশিপের স্বাভাবিকভাবে কেউ কিন্তু কাউকে নেগেটিভ বলছে না, তাই না? মিডিয়া সবসময় সত্যের কথা বলতে চাই, এবং কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি এভিডেন্স সহ কথা বলেন দ্যাট ইজ ট্রু। আমি এই মুহূর্তে বলতে পারবো না যে এদের যে মেম্বারশিপ গ্রোথ রেট সেটা আসলে কিভাবে হচ্ছে, সেই অনুযায়ী বোঝা যাবে যে আসলে প্যানিক হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, দর্শককে সবার প্রথম জানতে হবে যে আসলে এখানে নেগেটিভ কোনো আলোচনা হচ্ছে না, একটা পয়েন্ট এসছে তখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, রাইট? এবং এটা প্যানিক তৈরি করা না, এটা যদি আলোচনা বেশি করা হয় তাহলে লোকজন আরো বেশি সচেতন হবে, এবং গভর্নমেন্ট থেকে বা প্রশাসন থেকে অবশ্যই খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, সাথে আমাদের সঙ্গে একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম বাপ্পি, কক্সবাজার থেকে বলছি। জি বলুন। আমার স্যারের কাছে একটা কোশ্চেন ছিল, তারল্য সংকটে যে কথা আসতেছে বারবার, তারল্য সংকট, একটা দেশ কত টাকা ক্রাইসিসে পড়লে তারল্য সংকট দেখা দেয়, আর ওই পরিমাণ টাকা, ঠিক আছে, ডেস্টিনির যে মাল্টিপারপাস, হ্যাঁ, ওইখানে কি ইনভেস্ট হয়েছে কিনা, মানে বারবার পত্র-পত্রিকা আসতেছে যে ঠিক আছে ডেস্টিনির কারণে আজকে তারল্য সংকট দেখা দিয়েছে বাংলাদেশ। হ্যাঁ, এটা আপনার দৃষ্টিতে কতটুকু রাইট? আরেকটা কোশ্চেন আমার আপনার কাছে স্যার। জি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে আমার, এই মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে যেভাবে লেখালেখি হচ্ছে, এবং ইভেন দ্যাট গতকালকে মনীষা যেভাবে টকিং করছে, আমার একটা প্রশ্ন ছিল যে আপনার আবুল মাল মহিদ, আমাদের যে অর্থমন্ত্রী, উনি যখন একটা কথা বলছেন এইভাবে যে আপনার আমরা এটা তদন্ত করছি, তদন্ত রিপোর্টে যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে আমরা যুবকের মতো অ্যাকশন নেব। হ্যাঁ, আমি পত্রিকা হেডলাইন আমি পাচ্ছি আমি যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার ডেস্টিনির ব্যাপারে অ্যাকশন নিতে যাচ্ছে আবুল মাল মহিদ। একটা কথা ভিন্নভাবে পত্রিকাতে লেখার
একটা সাংবাদিকদের আইন কতটুকু আছে, এটা কি সাংবাদিকদের আইনের মধ্যে এটা পড়ে কিনা যে সে যেভাবে চাবে সেভাবেই লিখতে পারবে? আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাকে, অনেক কথা ছিল। আপনাকেও ধন্যবাদ। যে আপনি যে কথাটা বললেন যে লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে আসলে যে একটা ব্যাংক এক হচ্ছে যে লোন দেয়, আরেকদিকে ডিপোজিট রাখে, অর্থাৎ ডিমান্ড ফর লোনস, আপনার কি পরিমাণ লোনের ডিমান্ড আছে ফ্রম দ্য ব্যাংকস এবং ব্যাংকের সাপোর্ট ক্যাপাবিলিটি আছে। আপনার যদি ডিমান্ড ফর লোনস অনেক বেশি হয় সাপ্লাই অফ লোনেবল ফান্ডস এর চেয়ে, তখন সেখানে দেয়ার উইল বি এ শর্টেজ গ্যাপ। সেটাকে সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাংকিং সেক্টর গুলো আছে সেগুলা লিকুইডিটি ক্রাইসিসে পড়ে। যেমন এই বর্তমানে যদি আপনি মনিটারি পলিসির কথা বলেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে মনিটারি পলিসি নিচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। কন্ট্রাকশনারি মনিটারি পলিসি মিনস হচ্ছে উইথড্র মানি ফ্রম দ্য মার্কেটস। এদিকে একটা প্রবলেম। এদিকে এখন যদি এই ক্ষেত্রে আবার ডিমান্ড ফর লোনস বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি কিভাবে ডেস্টিনির, উনি স্পেসিফিক্যালি বলছেন ডেস্টিনির কোঅপারেটিভস এর এই রুলটাকে কিভাবে আমি আমার এই ক্ষেত্রে লিঙ্ক করতে পারি। আমরা যদি দেখি যে ডেস্টিনির কোঅপারেটিভস এর টাকাটা ডেস্টিনির কোঅপারেটিভস এর মাধ্যমেই হাত বদল হচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট সেল করছে একজন আরেকজনের কাছে, বাট ইট ইজ নেভার ডিপোজিটেড টু দ্য ব্যাংকস। আমি এর আগেও বলেছি, ইভেন মাল্টিপারপাস কোঅপারেটিভস এর কথা বলেন, সেই ক্ষেত্রে কোঅপারেটিভস এর মেম্বাররা নিজেরা টাকা জমা দিচ্ছে, কিন্তু সেই টাকা পয়সা গুলো তারা ডেস্টিনি থেকেই আবার নতুন মেম্বারশিপ করা অথবা উঠানো, সেই ক্ষেত্রে তারা উইথড্র করতে পারে। ইভেন ডেস্টিনি 2000 লিমিটেডেও আপনি মেম্বার হয়ে সেভিংস রাখতে পারেন, সেখান থেকে আপনি ইন্টারেস্ট পেতে পারেন। যেগুলো হচ্ছে এখন এইগুলো যদি আপনি ব্যাংকে না যায়, ব্যাংক তো ডিপোজিটের উপর প্রেসার পড়বে, ব্যাংক এবং লোন আউটের উপরে প্রেসার পড়বে। অতএব সেই ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট এটা ফিনান্সিয়াল, আপনি বলতে পারেন লিকুইডিটি ক্রাইসিসের সাথে লিঙ্কড 100%। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে সাংবাদিকরা মানে যে কোনো প্রশ্ন করতে পারে কিনা, এরকম রুল আছে কিনা? আমি আসলে রুল ভালো বলতে পারবো না, কোন রুল আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইমেইলে চলে যাই। আমাদের একটা ইমেইল ছিল, এরকম কোম্পানিতে নাকি অনেকে আজকাল লাইক ট্রাভেল এন্ড ট্যুরিজম প্যাকেজ এই টাইপের প্রোগ্রামও করছে। আমাদের কোশ্চেনটা পাঠিয়েছে সোয়েব চিটাগাং থেকে। আপনি এটা সম্পর্কে কতটুকু জানেন? ট্রাভেল এবং ট্যুরিজম প্যাকেজ করতে বলে কথা হচ্ছে যে কোনো কিছু আপনি একটা ইন্ডাস্ট্রির আন্ডারে অনেক ধরনের ফার্ম করতে পারেন, ঠিক আছে। এই ধরনের দিস ইজ দ্য ফ্রিডম অফ চয়েস। আপনি যদি ডেমোক্রেটিক কথা বলেন, তাহলে সেখানে আপনি যদি ক্যাপিটালিস্ট ইকোনমির কথা বলেন, সেখানে আপনার প্রাইভেট প্রপার্টি যেমন থাকবে, সেখানে আপনার ফ্রিডম অফ চয়েস থাকবে। অতএব আপনি যদি বলেন ওকে ডেস্টিনি ইজ এন ইন্ডাস্ট্রি, অথবা যে কোনো জাস্ট লাইক ডেস্টিনি আদার প্রতিষ্ঠান যদি বলেন ইন্ডাস্ট্রি, তাহলে তার আন্ডারে সে অনেক ধরনের ফার্ম খুলতে পারে। ইট মাইট বি দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, মানে বিজনেসটা হতেই পারে আসলে, কিন্তু স্বচ্ছ থাকাটা জরুরি। এভরিথিং শুড বি লিগ্যালাইজড 100%। আচ্ছা, ওরা তো একটা নিশ্চয়ই কোম্পানি করার সময় রেজিস্ট্রেশন করেছে। যেমন আপনি যদি ডেস্টিনি রেজিস্ট্রেশন দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেড, যেহেতু ওরা নেটওয়ার্কিং বিজনেসের সাথে রিলেটেড, অতএব দে হ্যাভ দ্য রেজিস্ট্রেশন, দে গট দ্য রেজিস্ট্রেশন ফ্রম দ্য আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স। আবার যদি বলেন ডেস্টিনি কোঅপারেটিভস, Destiny cooperatives, then they got the registration from the cooperatives. সেই জন্য আমি আমার নিজের কাছে একটা কন্ট্রাডিক্টরি, যে কোনো একটা কোম্পানির আন্ডারে কোনো একটা কোঅপারেটিভস এস্টাবলিশড হতে পারবে কিনা, সেটা কোঅপারেটিভস আইন দ্বারা স্বতঃসিদ্ধ কিনা, সেই বিষয়টা। প্রত্যেকটা কোম্পানিরই নিশ্চয়ই ওদের কিছু ম্যানিফেস্টো থাকবে এবং সেগুলোর জন্য লও থাকবে, তাই না? তাহলে একদম বিষয়টা কিন্তু ইজি, তাই না? যে আমার একটা কোম্পানি হবে, কোম্পানির কিছু ল থাকবে, আমার নিজের ল থাকবে তৈরি করা, যে আমরা এর বাইরে যাব না, এবং প্রশাসন থেকেও বলে দিবে আপনারা এর বাইরে যাবেন না, এবং লোকজন সেভাবে ইনভেস্ট করবে, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। কারণ বাইরে তো হচ্ছে, বাইরে তো এরকম হচ্ছে না, আমাদের দেশে কেন এরকম হচ্ছে? অস্বচ্ছ বা স্বচ্ছ এগুলো তো পরের বিষয়, তাই না? আর একটা ব্যাপার হচ্ছে যে কেন হচ্ছে যদি বলেন বাংলাদেশে,
বাংলাদেশে যে কোনো বিজনেস করা খুবই সহজ, এই ধরনের বিজনেস যেটা ধরেন আপনি এখানে শুধু প্রোডাক্ট সেলের বিষয়, ঠিক আছে, এবং আপনাকে যদি প্রলোভন দেখানো হয় আপনি এত টাকা পাবেন প্রতি মাসে, আপনি যদি এরকম করেন, এই ক্ষেত্রে আপনি বাংলাদেশের মানুষের যদি লিটারেসি রেট ধরেন, এডুকেশন রেট ধরেন, এভারেজ লেভেল অফ এডুকেশন ইজ বিলো, অতএব তাদেরকে আপনি যেভাবে স্বীকার করতে পারবেন। এই জন্যই সরকারের উচিত হচ্ছে যে আসলে এখানে কোনো প্রতারণা হচ্ছে কিনা, ডেস্টিনিতে গিয়ে কেউ কোনো প্রতারণার শিকার হচ্ছে কিনা, চিটিং হচ্ছে কিনা, সেটা কিভাবে হয়ে গেছে, এমএলএম বিজনেস, নেটওয়ার্কিং বিজনেস, ই কমার্স বিজনেস, প্রত্যেকটা ক্ষেত্রে হওয়া উচিত যে চিটিং হচ্ছে কিনা। হ্যাঁ, শুরু থেকেই যদি একটা কন্ট্রোল থাকতো বা থাকে, তাহলে কিন্তু এত দূর আসতে পারে না। বাংলাদেশের মানুষের যেহেতু এভারেজ লেভেল অফ এডুকেশন ও লিটারেসি রেট বেশি, অতএব আপনি গ্রাম পর্যন্ত আপনি মার্কেটিং এ চলে যেতে পারেন। অনেকে সাজেশন দিচ্ছে আসলে কেন এত লোক করবে, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যত নিচের লেভেলে যাবেন তাদের নেটওয়ার্কিং পাওয়ারটা, নেটওয়ার্কিং ইজ এ সোশ্যাল ক্যাপিটাল, ওকে, আর গরিব মানুষের আপনি যত গরিব হবেন আপনার সোশ্যাল ক্যাপিটাল তত কম, দ্যাট মিনস আপনার নেটওয়ার্কিং কম, অতএব তারা আর সেই বেনিফিট পাবে না। আচ্ছা, রাতারাতি তো আমাদের গরিব দেশের মানুষের ইকোনমিক্যাল জায়গা এবং এডুকেশনাল জায়গাটা অতটা চট করে সম্ভব না। এখানে আসলে মানসিক অবস্থাটাই পরিবর্তন করতে হবে যারা কোম্পানিগুলো তৈরি করছে, যে ঠিক আছে আমরা বিজনেসও করবো, প্রফিটও করবো, সবাইকে একটু দিয়ে দিয়ে খাই, সামথিং লাইক দ্যাট। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলবো যে যদি এই ধরনের কোম্পানি প্রচলিত আইন অথবা নতুন আইনে থাকে তাহলে সেই এমএলএম বিজনেস করতে হবে এবং নিজস্ব প্রোডাক্ট করতে হবে, উৎপাদন করতে হবে এবং বাজারজাত করতে হবে, সেটাকে আমার মনে হয় উৎসাহিত করা উচিত, তাহলে ডোমেস্টিক বেসড ইন্ডাস্ট্রি ভালো। অবশ্যই। শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামের সময় দিয়ে। আমার ধারণা, আমার বিশ্বাস আমাদের দর্শক আপনার কাছ থেকে অনেক কিছু নিতে পেরেছে। তার মানে আমাদের মূল আলোচনার বিষয় যেটা হলো সেটা হচ্ছে এই ধরনের কোম্পানি থাকবে, বাইরেও আছে, আমাদের দেশেও আছে এবং সব ধরনেরই হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকবে, কোম্পানি থেকেও থাকবে, প্রশাসন থেকেও থাকবে এবং লোকজনকেও হুট করে কেউ লোভ দেখালেই চলে যাওয়া যাবে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে শাহাদাত, তাহলে আমরা আজকে প্রোগ্রামটা শেষ করি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই রকম বিষয়ে আমরা এই পুরো সপ্তাহ জুড়ে থাকবো আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো আমি শাহানা মজুমদার বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে, শুভরাত্রি।